আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। গুলশানের এক সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় রিমান্ডে থাকা রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে $2.25 কোটি টাকার চেক জব্দ করেছে পুলিশ। তার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা জানান, আরও বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে সমন্বয়ক পরিচয়ে টাকা নিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রিয়াদ। আর কারা চাঁদার টাকার ভাগ পান এবং কাদের প্রশ্রয়ে অপরাধ করছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সমন্বয়ক পরিচয়ে গুলশান 2-এর 83 নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি করে রিয়াদ ও তার সহযোগীরা। মব সৃষ্টির ভয় দেখিয়ে প্রথম দফায় 10 লাখ টাকাও নেয়। সিসি ক্যামেরার ফুটেজে সাবেক এমপি স্বামী সিদ্দিক আবু জাফরকে একটি ব্যাগে করে তাদের টাকা দিতে দেখা যায়। পরবর্তীতে বাকি টাকা নেয়ার জন্য বাসায় গেলে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির মামলায় 7 দিনের রিমান্ডে থাকা আসামিরা চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। এরই মধ্যে রিয়াদের বাসা থেকে $2.25 কোটি টাকার চেক জব্দ করা হয়। রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে $2.25 কোটি টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি, কি কারণে তারা চাঁদা দিয়েছিল বা এক্ষেত্রে তাদের কোনো দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। অপরাধীদের বিরুদ্ধে 5 আগস্টের পর টার্গেট করে কতিপয় রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে মব সৃষ্টির ভয় দেখিয়ে চাঁদাবাজির তথ্য পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। এখানে চাঁদাবাজি শুধুমাত্র এককভাবে চাঁদাবাজি না, হয়তো অন্য কোনো মামলায় চাঁদাবাজির সেকশন থাকলে সেটাও কিন্তু চাঁদাবাজির মামলা হিসেবে আমরা ধরেছি। সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদের একটি ব্যাংক অ্যাকাউন্টেই কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ। 5 আগস্টের পর অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা এ যুবকের আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চাঁদাবাজি ও অপকর্ম ঠেকাতে কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের সকল কমিটি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের আদেশ 6 আগস্ট দেয়া হবে। আজ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের শুনানির পর এই দিন ধার্য করেন আদালত। এর আগে সকালে এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 3 আসামির পক্ষে গতকাল তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি 30 জন, 24 জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এনসিপির অনুরোধে জুলাই অভ্যুত্থান স্মরণে 3 আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, যথাযথ নিয়ম মেনেই শহীদ মিনারে সমাবেশের অনুমতি পেয়েছিল ছাত্রদল, তবে এনসিপি বারবার অনুরোধ করায় উদার সংগঠন হিসেবে ছাত্রদল এনসিপির চাওয়াকে সম্মান দেখিয়েছে। ছাত্রদলের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের পরও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে সমাবেশের স্থান পরিবর্তন করা হয় বলে জানান ছাত্রদল সভাপতি। পরে একই স্থানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদকের সুস্থতা কামনা করে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে রাখা বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সুনাম নষ্ট করার জন্য এই সংগঠনের বিরুদ্ধে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক বাস্তবতায় এককভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসু নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিচিতি শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, আইনশৃঙ্খলা বাহিনী সহ ছাত্র সংগঠনগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রাখছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সকলের সহযোগিতায় প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে বলেও জানান তিনি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক সুবিধা নিশ্চিতে ভৌত অবকাঠামো উন্নয়নে ৫ বছর মেয়াদী ২,৮০০ কোটি টাকার প্রকল্প তুলে ধরা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময়ে অনেক প্রকল্প নেওয়া হলেও সফলতার মুখ দেখেনি বেশিরভাগই। সিগন্যাল বাতি, স্পিড গান, বিপরীত দিকের যানবাহন বিকল করা সহ অনেক প্রকল্পই এখনো অকেজো। পরিবহন খাত বিশেষজ্ঞদের দাবি, যথাযথ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্বে না থাকা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইনের কঠোর প্রয়োগ না ঘটায় এ খাতে শৃঙ্খলা ফিরছে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রাজধানী ঢাকার ব্যস্ততম সড়ক কাঁটাবন চৌরাস্তা। সড়কের দুপাশে থাকা স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি অকেজো, জরাজীর্ণ। এসব মেরামতের উদ্যোগ না নিয়ে এই সরকারের আমলেও আবারও পুরনো পথে ঢাকার ২২টি পয়েন্টে সিগন্যাল লাইট বসায় পুলিশের ট্রাফিক বিভাগ। একই সড়কে চলছে কম গতির সাইকেল, রিকশা এবং বেশি গতির গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল। রাস্তায় হাতের ইশারায় পরিবহন নিয়ন্ত্রণের চেষ্টায় গলদঘর্ম ট্রাফিক পুলিশ। লাল বাতি চলতেছে, ট্রাফিক সিগন্যাল দিতেছে, আপনি চলে যান। অনেকে মানে না, আবার অনেক আছে মানে না, ভেঙে গেছে সব জায়গায়। ওই লাইটে কোনো কাজ হয় না। আমাদের এরিয়ার মধ্যে, আমাদের রমনা এলাকার মধ্যে লাইট বেশিরভাগই নষ্ট। লাইটের মাধ্যমে আমরা চালাই না আর কি, দেখা যায় হাতের মাধ্যমে চালাই। কাকরাইলে বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠেকানোর যন্ত্র বসানো হলো, কিন্তু বাস্তবে এই যন্ত্র কাজ করছে না। এর আগে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনেও বসানো হয়েছিল এমন যন্ত্র, যেটি পরে আর কাজ করেনি। শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষের জ্ঞানের স্বল্পতা এবং স্বল্প মেয়াদী সিদ্ধান্তকে দুষলেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। পুলিশ তো এখন থামিয়ে কাগজপত্র দেখে, এটা প্রাগৈতিহাসিক চিন্তা। তাহলে আমি ডিজিটালাইজেশন কেন করলাম? কেনর উত্তরটা বিআরটিএকে দিতে হবে। জনগণের কাছ থেকে পয়সা নিয়ে ডিজিটাল করেছেন, কিন্তু না আছে পেশাদারিত্ব, না আছে কোনো জবাবদিহিতা। প্রজেক্ট করেছি, ডিজিটাল লাইসেন্স প্লেট দিয়েছি, সেবা দিতে পারি না। এই যে পারি না, এই অক্ষমতার জায়গাটার মধ্যেও আমরা লোকবল নেইনি। এইভাবে চলতে পারে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই সংগঠকও মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা আর আইনের কঠোর প্রয়োগ হয় না কখনোই। ২০১৮ সালের আইন করার পরে আইনটাই করেছেন, আইনের প্রয়োগের যে কিছু ছিল সেটা নাই। এটার জন্য যুদ্ধ করতে 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 ২২ সালে এসে বিধিমালা জারি করা হয়। এখন আইন এবং বিধিমালা দুইটা হয়েছে, কিন্তু তাহলে আইনের সঠিক প্রয়োগটা কেন হচ্ছে না? শুধু নেতৃত্বের হাত বদল হয়েছে, কিন্তু পলিটিক্যাল শেল্টারের কোনো ব্যত্যয় ঘটেনি। মিরপুর ১-এ ফাঁকা রাস্তায়ও যানবাহনের বেপরোয়া প্রতিযোগিতা দেখা যায় হরহামেশা। সার্জন স্যার থামাইলো, আনে ওই ওনার লোক উঠাইছে, তো এই কারণে স্যার থামাইলাম আর কি। দাঁড়াইলো, আমি উঠলাম, আমি যাওয়ার জন্য উঠছি টেকনিক্যালে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা এই সরকারের আমলেও রয়ে গেছে একই রকম, এমন অভিযোগ অনেকের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরে সব ধরনের মাশুলের হার বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় পড়েছেন দেশের আমদানি রপ্তানিকারকরা। ব্যবসায়ীরা বলছেন, মাশুল বৃদ্ধির কারণে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। নৌ পরিবহন উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে মাশুল বৃদ্ধি করা হলেও তা প্রতিবেশী অনেক দেশের বন্দরের তুলনায় কম। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের অন্যতম লাভজনক সেবা প্রতিষ্ঠান হলেও দীর্ঘদিন পর সব ধরনের পণ্য ও সেবার বিপরীতে মাশুল বা শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। চট্টগ্রাম বন্দরে জাহাজ ও পণ্য পরিবহনে সেবা বাবদ গত অর্থ বছরে শুল্ক আদায় হয়েছে ৩,৯১২ কোটি টাকা। নতুন মাশুল আদায় কার্যকর হলে বন্দরের আয় বাড়বে ৪০% বেশি। নৌ উপদেষ্টা বন্দর কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, ১৯৮৬ সালের পর চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হচ্ছে, যা বিশ্বের অন্য বন্দরের চেয়েও কম বলে জানান তিনি। ট্যারিফ রেট শোনেন, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে বেরিয়েছি। এককভাবে
মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নৌ উপদেষ্টার এমন সিদ্ধান্তের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বেড়েছে। ব্যবসায়ীরা জানান, নতুন ব্যবস্থা কার্যকর হলে কন্টেইনার বা পণ্য খালাস, সংরক্ষণ, পণ্য ওঠানো নামানো সহ প্রতিটি ধাপে গুনতে হবে বাড়তি টাকা। তারা বলেন, বন্দরের মাশুল দীর্ঘদিন না বাড়লেও ডলারের দাম বাড়ার কারণে 3 দশক ধরে ব্যবসায়ীদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বন্দরের সেবা বাবদ সকল শুল্ক ডলারে পরিশোধ করতে হয়। বাংলাদেশের আমদানি রপ্তানির সফলতার জন্য সুন্দরভাবে বিজনেস করার স্বার্থে এই বৃদ্ধিটা কখনোই আমি মনে করি না সঠিক হচ্ছে। একান্ত যদি করতেই হয় তবে আমার মনে হয় যে কোনো অবস্থাতেই সেটা 10%-এর উপরে হওয়া উচিত নয়। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপোতে 2 দফায় বাড়তি মাশুল গোনার পর রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রমুখী হলে একই পণ্যের উপর ট্রাম্পের বাড়তি শুল্কের চাপ রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসা বাড়ার কারণে তাদের তো আউটডোকে তো চার্জ কমার কথা, ওরা ব্যবসাও বাড়লো চার্জও বাড়াবে, এটা আসলে একেবারে পুরোপুরি একটা মগর মুল্লিকের মতো অবস্থায়। সারা দেশের সমুদ্রপথে কন্টেইনার পরিবহনের 95% চট্টগ্রাম বন্দর দিয়ে সরবরাহ হয়। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 19টি কন্টেইনার ডিপোতে আগামী 1 আগস্ট থেকে মাশুল বাড়ানোর ঘোষণা দেয় বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।